আসসালামু আলাইকুম। রবি হাতে কলমে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সে আপনাকে স্বাগতম। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে রেফ্রিজারেশন পদ্ধতি আমাদের আদিকাল থেকে অনেক আগে থেকে কিন্তু আমরা এই রেফ্রিজারেশন পদ্ধতিটা ব্যবহার করে আসছি। যেমন আপনারা জানেন যে মাছ মাংস ট্রান্সপোর্টের ক্ষেত্রে, বিশেষ করে দেখবেন মাছ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা ককশিটের যে বাক্স আছে সেই বাক্সের মধ্যে কিন্তু আমরা মাছকে বরফ দিয়ে পরিবহন করি। এই সিস্টেমটাও কিন্তু একটা রেফ্রিজারেশন সিস্টেম। আর অন্যদিকে আমরা সবাই জানি করোনার সময় যে আমরা ভ্যাকসিন দিয়েছি, এই ভ্যাকসিনটা নির্দিষ্ট টেম্পারেচারে সংরক্ষণ করতে হয়। সেই ক্ষেত্রে দেখতে পাবেন কিছু কিছু বাস্কেট আছে, সেই বাস্কেটের মাধ্যমে ভ্যাকসিনগুলো পরিবহন করা হয়, সেটাও কিন্তু একটা রেফ্রিজারেশন পদ্ধতি। তাহলে আমরা প্রথমত কয়েকটা রেফ্রিজারেশন পদ্ধতি নিয়ে আলোচনা করি। যেমন প্রথম হচ্ছে আইস রেফ্রিজারেশন পদ্ধতি। এই আইস রেফ্রিজারেশন পদ্ধতিতে আমাদের কি হয়, একটা বাক্স থাকে, ককশিট থাকে, ককশিটের বাক্স থাকে, সেখানে আমরা কি হচ্ছে বরফ রাখি এবং এই বরফটাকে উপরে রেখে একটা ফানেলের মতো করে নিচের দিকে একটা ড্রেন পাইপ করে দেই, যাতে বরফটা যখন তাপের সংস্পর্শে আসবে, অর্থাৎ মাছ মাংসের সংস্পর্শে আসবে, তখন বরফটা কী করবে, তাপটাকে শোষণ করবে। শোষণ করার পরে বরফটা গলে যাবে, গলে গেলে পানি হয়ে নিচ দিয়ে বের হয়ে যাবে। তো এই পদ্ধতিটাকে বলা হয় আইস রেফ্রিজারেশন পদ্ধতি। এই পদ্ধতিতে বর্তমানেও কিন্তু আমরা মাছ মাংস বা অন্য যে খাদ্য জাতীয় দ্রব্য আমরা কি করি, ট্রান্সপোর্ট করে থাকি। এছাড়াও আপনারা দেখতে পাবেন যে আপনাদের কম্পিউটার বা হচ্ছে আপনাদের সার্ভারের যে কম্পিউটারগুলো আছে, সেখানে থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে সেমিকন্ডাক্টর পদার্থের মাধ্যমে যদি আমরা ডিসি ভোল্টেজ প্রয়োগ করি, তখন তার একটা সাইড কিন্তু গরম উত্তপ্ত হয়, আরেকটা সাইড ঠান্ডা হয়। এই ঠান্ডা যে হচ্ছে, এই পদ্ধতিটাকে আমরা বলি থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি, যেটা পেল্টিয়ার নামে আমরা বাজারে পেয়ে থাকি। এই পেল্টিয়ার ইফেক্টের মাধ্যমে আমাদের যে ইলেকট্রনিক্স যে আইটেমগুলো আছে, সেটার হচ্ছে কি তাপটাকে শোষণ করে ঠান্ডা করা হয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি। এছাড়াও এর আগে যে বললাম যে করোনার টিকা বা বিভিন্ন ভ্যাকসিন ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা ড্রাই আইস রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করি। এই ড্রাই আইস হচ্ছে মূলত সলিড কার্বন ডাই অক্সাইড। তো এই সলিড কার্বন ডাই অক্সাইডকে আমরা একটা চেম্বারের মধ্যে রেখে সেখানে আমরা ভ্যাকসিনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সপোর্ট করে থাকি। এর বিশেষ একটা সুবিধা হচ্ছে, যেমন আমরা বরফের মাধ্যমে যখন আমরা ট্রান্সপোর্ট করি, তখন বরফটা গলে কি হয়, পানিতে রূপান্তরিত হয়। কিন্তু এই ড্রাই আইস যে আছে, এই আইসটা যখন তাপমাত্রা শোষণ করে সরাসরি ভ্যাপার হয়ে যায়, কোনো পানিতে কনভার্ট হয় না। এই জন্য এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ভ্যাকসিন সরবরাহ, যেগুলোকে ফ্রিজার করা যায় না, বহন করা যায় না, সেই সব জাতীয় বস্তুগুলোর ক্ষেত্রে আমরা ড্রাই আইস রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করি। এরপরে আসি স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি। এই পদ্ধতিতে বড় বড় পাওয়ার প্লান্ট বা কলকারখানার যে উত্তপ্ত পানি বা হট ওয়াটার আছে, সেই হট ওয়াটারকে ঠান্ডা করার কাজে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমাদের একটা বয়লার থাকে, সেই বয়লার থেকে স্টিম উৎপন্ন করা হয় এবং এই স্টিম একটা নজেলের মাধ্যমে যেই চেম্বারের পানিকে আমরা ঠান্ডা করব, সেখান থেকে ভ্যাপারটাকে সাকশন করে নেয়, সাকশন করে নিয়ে বাইরে বের করে দেওয়া হয়। এবং আমরা জানি কোনো একটা উত্তপ্ত চেম্বারের যদি আমরা প্রেশারটাকে কমাই দেই, তাহলে কি হয়, আমাদের পানিটা ঠান্ডা হয়ে যায়। এই পদ্ধতি অবলম্বন করে অনেক বড় আকারের বা বড় অ্যামাউন্টের হট ওয়াটার বা গরম পানিকে আমরা ঠান্ডা করতে পারি। এরপরে যে রেফ্রিজারেশন সিস্টেমটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, অর্থাৎ আমাদের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এইসব ক্ষেত্রে যে আমরা রেফ্রিজারেশন সিস্টেমটা ব্যবহার করি, সেটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমরা কি করে থাকি, আমাদের রেফ্রিজারেটরের মধ্যে ঠান্ডা করি, এয়ার কন্ডিশনারের মধ্যে আমরা বাতাসটাকে আমাদের উপযোগী টেম্পারেচারে নিয়ে আসি। তো এই কম্প্রেশন সিস্টেমে, ভ্যাপার কম্প্রেশন সিস্টেমে যে ফ্লুইড বা যে আমরা হচ্ছে লিকুইড বা যে গ্যাস আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট গ্যাস। এই গ্যাসের একটা ধর্ম হচ্ছে যে এর যদি চাপটাকে যদি বাড়ানো যায়, এই চাপটাকে যদি হঠাৎ করে কমানো হয়, তাহলে এই গ্যাসটা কি হয়, ঠান্ডা হয়ে যায়। এই জন্য এই রেফ্রিজারেশন সিস্টেমকে আমরা বলি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখব এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের মূল নীতি কি, এর সাইকেলটা কিভাবে পরিচালিত হয়, অর্থাৎ কোন স্টেজ থেকে কোন স্টেজে গিয়ে কিভাবে এটাকে
ঠান্ডা হয়, যেটাকে আমরা বলি রেফ্রিজারেশনের মূলনীতি বা রেফ্রিজারেশন সাইকেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।